আমার দেশ প্রকাশের মাত্র ৪১ দিনের মধ্যে দেশের সবচেয়ে প্রভাবশালী পত্রিকা হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমান। রাষ্ট্র, পাঠক ও সততার প্রতি দায়বদ্ধ আমার দেশ বলে মন্তব্য করে তিনি আরও বলেন, কোনো সরকার, দল বা অন্য কারো কাছে দায়বদ্ধ নয়, কারো কাছে মাথা নত করবে না আমার দেশ। আমি প্রথমেই আমার সহকর্মীদের ধন্যবাদ জানাচ্ছি, যাদের পরিশ্রমে আমরা এত কম সময়ের মধ্যে আমার দেশ পুনঃপ্রকাশ করতে পেরেছি। এবং আমার সকল সহকর্মী সবাই, আফজাল, জাহিদ, আব্দুল্লাহ, সবাই প্রচন্ড পরিশ্রম করেছেন। এবং আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি যে আমার যারা সহকর্মী প্রায় ১ যুগ আগে পত্রিকা বন্ধ করে দেওয়ার পরে অধিকাংশই বেকার হয়ে গেছিলেন, অন্য কোনো প্রতিষ্ঠানে তারা যোগদান করেন নাই। তারা আশা করেছিলেন আমার দেশ আবার ফিরবে। আল্লাহর অসীম অনুগ্রহে এবং আমাদের তরুণদের রক্তের বিনিময়ে আমরা আমার দেশ আবার ফিরে পেয়েছি এবং আমরা আবার এখানে আজকে এই প্রতিনিধি সম্মেলন করতে পারছি। যারা পুরনো হয়তো মডার্ন টেকনোলজি জানেন না, আমি নিজেও অনেক টেকনোলজি জানি না, আমাকে শিখে নিতে হয়েছে। গত 12 বছরে আমাকে কম্পিউটারে বাংলা টাইপ শিখতে হয়েছে, আমাকে অ্যান্ড্রয়েড টেলিফোন, স্মার্টফোন চালানো শিখতে হয়েছে। কাজেই যারা প্রবীণ আছেন আমাদের মধ্যে তাদেরকেও কিন্তু শিখে নিতে হবে, যারা জানেন না এটা শিখে নিতে হবে। তারপরে একটু আগে আমার সহকর্মীরা বলেছেন যে সংবাদ মাধ্যমের ক্যারেক্টার পরিবর্তন হয়ে গেছে। এখন আর শুধু আগের মতো সেই পত্রিকায় বেরোবে ব্যাপারটা ওরকম নাই। এখন সংবাদ 24 ঘন্টা 24/7 সংবাদ দেওয়া হচ্ছে অনলাইনে। এটাও আমাদের উপরে অনেক চাপ তৈরি করছে, আপনাদের উপরেও চাপ তৈরি করছে। যারা মফস্বল থেকে সাংবাদিকতা করেন, সর্বক্ষণ আপনাদেরকে খবর রাখতে হচ্ছে, অন্য পেশায় থাকলেও আপনাদেরকে এলাকার খবর রাখতে হচ্ছে। তিনি বলেন, সত্য সংবাদ প্রকাশ করতে হবে। চাঁদাবাজি থেকে শুরু করে যত অনিয়ম দুর্নীতি আছে তাতে যে বা যারাই জড়িত থাকুক বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষভাবে তা তুলে ধরতে হবে। যোগ্যতা প্রমাণ করতে হবে। যোগ্যতা প্রমাণের আমার কাছে নাম্বার 1 হচ্ছে নিউজ। বিজ্ঞাপনের গুরুত্বপূর্ণ। আমার কলিগ আপনাদেরকে বলেছেন যে বিজ্ঞাপন আমার কাছে 2 নম্বরে, 1 নম্বরে কিন্তু আমার কাছে নিউজ, কারণ এটা সংবাদপত্র। তো নিউজ আপনাদেরকে সঙ্গে সঙ্গে দিতে হবে, সঠিকভাবে দিতে হবে এবং কোন রকম পক্ষপাতিত্ব ছাড়া দিতে হবে নিউজ। আপনি একটা দলের সমর্থক হতে পারেন, কিন্তু আপনার নিউজে যেটা সংবাদ আসবে সেখানে কিন্তু আপনি দলীয় প্রভাবমুক্ত আপনাকে নিউজ দিতে হবে। যেমন কোনো এলাকায় চাঁদাবাজি হচ্ছে, একটি বিশেষ দল চাঁদাবাজি করছে, আপনি সেই দলের সমর্থক, যেহেতু আপনার পছন্দের দল চাঁদাবাজি করছে আপনি নিউজ দিলেন না, এভাবে চলবে না। আপনার যেটা নিউজ সেই দল যদি আপনার পক্ষেরও হয়ে থাকে তাহলে সেই নিউজ আপনাদেরকে দিতে হবে। কারণ আমার দেশ, আমরা সবসময় বলি আমার দেশ স্বাধীনতার কথা বলে, কাজে আমার দেশ একটি স্বাধীন পত্রিকা। এবং আমি বারে বারে বলেছি, আজকে আবার রিপিট করছি, আমার দেশ শুধুমাত্র সংবাদপত্রের নীতিমালা, পাঠক এবং নিজের দেশের প্রতি দায়বদ্ধ, আল্লাহ ছাড়া। আল্লাহর প্রতি তো আমাদের সবারই, আল্লাহর কাছে তো সারেন্ডার আমরা সবাই করেছি, এটা নিয়ে আলোচনার প্রয়োজন নাই। কিন্তু এছাড়া বাংলাদেশ রাষ্ট্র এবং পাঠক এবং আপনার সংবাদপত্রের সততা, সাংবাদিকের সততা, এই 3টা বিষয়ের প্রতি আপনারা দায়বদ্ধ থাকবেন। এছাড়া আপনারা কারো কাছে দায়বদ্ধ না, কোনো দলের কাছে দায়বদ্ধ না, কোনো অর্থশালী বিত্তবানের কাছে দায়বদ্ধ না, সরকারের কাছেও আপনারা দায়বদ্ধ না। সাহসিকতার সাথে আপনাদেরকে সংবাদ দিতে হবে। কোন সরকারের কাছে আমরা মাথা নত করব না। আমার দেশ যতদিন আছে, আমার দেশ শুধুমাত্র দেশের কথা, স্বাধীনতার কথা বলে যাবে। আজ শনিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে আমার দেশ পত্রিকার প্রেসে প্রতিনিধি সম্মেলনে এসব কথা বলেন তিনি। বৃহত্তর ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, কুমিল্লা ও নোয়াখালী জেলার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এ সম্মেলনে। পয়লা বৈশাখ থেকে নিজ প্রেসে ছাপা হবে আমার দেশ জানিয়ে সম্পাদক মাহমুদুর রহমান বলেন, আমার দেশকে মানুষ আপন করে নিয়েছে। এই পত্রিকার প্রতি মানুষের আস্থা তৈরি হয়েছে, এটি আমাদের ধরে রাখতে হবে। এভাবেই আমার দেশ আগামীর দিকে এগিয়ে যাবে। এরপরে নিউজের পরে আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি, আর নিউজ আপনাদেরকে সারাক্ষণ দিতে হবে, কারণ আপনারা ইতিমধ্যে শুনলেন আমাদের অনলাইন আছে,
আমাদের মাল্টিমিডিয়া আছে এবং পত্রিকা তো আছে। আর মাল্টিমিডিয়ার জন্য ভিডিও দরকার হবে, কাজে আপনারা যখন নিউজ করবেন তখন একটু ভিডিও করবার চেষ্টা করবেন যদি গুরুত্বপূর্ণ কোনো ঘটনা থাকে। যেমন ধরেন আমি একটা কথা বলি, যে কোনো একজন নেতা কোনো একটা জায়গা আপনার দখল করে সেখানে বেআইনিভাবে সে ব্যবহার করছে সেই জায়গাটা। যেমন হয়তো আগামীকালে এরকম একটা নিউজ আসবে যে আওয়ামী লীগের একজন খুব পলাতক বড় নেতা সরকারি জায়গা দখল করে সে নিজের পরিবারের জন্য স্থাপনা বানিয়েছে। এরকম নিউজ আপনারা যখন পাঠাবেন, আপনারা ওই জায়গার একটা ভিডিও পাঠিয়ে দেন, ওই বিল্ডিং এর একটা ভিডিও পাঠান, একটু দু একজনের ইন্টারভিউ আপনারা ইয়েতেই করেন, আপনাদের স্মার্টফোনেই করে নেন, করে আপনারা ইন্টারভিউ সহ ভিডিও সহ যদি পাঠিয়ে দেন তাহলে আমরা মাল্টিমিডিয়াতে এটা দেখাতে পারবো, এবং তাতে করে কিন্তু সাংবাদিক হিসেবে আপনার নামও হবে। মাল্টিমিডিয়াতে যখন আসবে প্রতিবেদকের নাম, আপনার নাম সবাই জানবে। কাজে এই জিনিসগুলো, এই মডার্ন টেকনোলজিগুলো আপনাদের মনে রাখতে হবে। আমাদের আপনারা জানেন যে এখন পর্যন্ত আমাদের প্রেস নাই, কারণ বিগত সরকার আমাদের প্রেসের সবকিছু লুটপাট করে নিয়ে গেছে। যদিও এটা পুলিশের নিয়ন্ত্রণে ছিল, বাইরে দিয়ে পুলিশের তালা মারা ছিল, কিন্তু ভিতর দিক দিয়ে সব চুরি করে নিয়ে গেছে। আপনারা নিশ্চয়ই কেউ কেউ দেখেছেন যে আমরা একটা প্রেস কিনেছি, ওটা বসানোর কাজ চলছে, এবং আমরা আশাবাদী ইনশাআল্লাহ পয়লা বৈশাখের মধ্যে আমরা আমাদের নিজের প্রেসে আমরা ছাপাতে পারবো, এটা আমি আশাবাদী। তো সেই পর্যন্ত আপনাদের কাছে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হবে যে নিউজটা তাড়াতাড়ি পাঠানো, কারণ নিউজটা যদি আপনারা তাড়াতাড়ি পাঠাতে না পারেন তাহলে আপনাদের নিউজ আমরা মফস্বল এডিশনে ধরাতে পারবো না। মফস্বল এডিশনে ধরাতে হলে আপনার নিউজ অবশ্যই সন্ধ্যার মধ্যে চলে আসতে হবে। ধরেন সন্ধ্যা 6টার মধ্যে চলে আসলে তখন না মফস্বলের লোকজন সারাদিন তো পাঠাবেনি, কিন্তু গুরুত্বপূর্ণ নিউজগুলো আপনাদের অবশ্যই সন্ধ্যার মধ্যে চলে আসতে হবে, যাতে করে আমরা মফস্বল এডিশনে ধরাতে পারি। নাহলে দেখা যাবে অনেক গুরুত্বপূর্ণ নিউজ মফস্বল এডিশনে মিস হয়ে গেল, এটা নগর এডিশনে গেল, কিন্তু তাতে তো আপনার এলাকায় নিউজ পৌঁছালো না। এবং এই কারণে আপনাদেরকে একটা বলার কথা আমার, যে আলহামদুলিল্লাহ 40-41 দিনের মধ্যে মানে ইম্প্যাক্টের দিক দিয়ে, যাকে আমরা বলি প্রভাবের দিক দিয়ে, আমার দেশ এই মাত্র 40 দিনের মধ্যে বাংলাদেশের সব থেকে প্রভাবশালী পত্রিকায় পরিণত হয়েছে। 40 দিনের মধ্যে আমাদের নিউজ সরকার এবং জনগণ খুব গুরুত্বের সাথে তারা নিচ্ছে আমার দেশ পত্রিকার প্রতিটি নিউজ। আপনারা অফিসে আসলে দেখবেন প্রতিদিন কি পরিমাণ মানুষ ভিড় করে শুধু আমাদের সাথে দেখা সাক্ষাৎ করে তাদের সমস্যার কথাটা বলবার জন্য। কেন? কারণ তাদের একটা আস্থা তৈরি হয়েছে যে আমার দেশে যদি তারা যায় এবং তাদের দুঃখ কষ্টের কথা তারা বলে, এবং আমরা যদি তাদের দুঃখ কষ্টের কথা নিউজে ছাপাই, তাহলে সরকার তাদের কষ্টের প্রতি নজর দেবে এবং এটার একটা সলিউশন হবে। এই আস্থার জায়গাটা আলহামদুলিল্লাহ আমার দেশ মাত্র 41 দিনে তৈরি করতে পেরেছে। আমার দেশ এখন প্রচার সংখ্যার ক্ষেত্রে খুবই কম ব্যবধানে দ্বিতীয় অবস্থানে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমার দেশকে প্রতিটি জেলা উপজেলায় 1 নম্বর পত্রিকা হতে হবে, সেজন্য গুরুত্বপূর্ণ সংবাদের দিকে নজর দিতে হবে। আমাদের পক্ষে আগামী 2-3 মাসের মধ্যে 1 নম্বরে পৌঁছানো সম্ভব, যদি তালি দেওয়ার আগে নিজেদের দায়িত্ব শুনে নেন, যদি আপনারা সহযোগিতা করেন। কারণ 1 নম্বরে পৌঁছাতে হলে আপনাদের উপজেলায়, আপনাদের জেলায় আমাদের পত্রিকা 1 নম্বর হতে হবে, তাহলে না আমার পত্রিকা 1 নম্বরে পৌঁছাবে। কাজেই আপনাদের প্রত্যেকটা জেলা প্রতিনিধি এবং উপজেলা প্রতিনিধির দায়িত্ব হচ্ছে এটা দেখা যাতে আপনার উপজেলায় এবং আপনার জেলায় আমার দেশ 1 নম্বর হয়। তাহলে 1 নম্বর হতে হলে আপনাকে কি করতে হবে? আপনার এলাকার নিউজ বেশি করে দিতে হবে। আপনার এলাকার নিউজ আসলে তাহলে না আপনার এলাকার পত্রিকা 1 নম্বরে হবে। তার একটা প্রতিযোগিতা আপনাদের করতে হবে। লিড নিউজ, আমরা মনে করি লিড নিউজের দায়িত্ব শুধুমাত্র ঢাকার, হেড অফিসের লিড নিউজের দায়িত্ব। আপনারা কেন প্রতিযোগিতা করেন না যে আপনাদেরটা লিড নিউজ হবে, আপনাদের নাম লিড নিউজে লেখা হবে? এটা তো একজন সাংবাদিকের স্বপ্নের ব্যাপার যে আপনার নাম লেখা হবে আমার দেশের লিড নিউজে। তাহলে আপনার লিড নিউজের ক্যারেক্টারটা হতে হবে সেরকম যাতে এটা আমার দেশের লিড নিউজ হতে পারে। যেমন ধরেন আমি যদি বাইরের নিউজের কথা বলি, এখন পর্যন্ত লিড নিউজ হয়েছে শুধুমাত্র চট্টগ্রামের লিড নিউজ হয়েছে, এবং একাধিক লিড নিউজ হয়েছে চট্টগ্রামে। তো চট্টগ্রামের যিনি প্রতিনিধি ব্যুরো চিফ, তার নিউজ লিড নিউজ হয়েছে, অন্য এলাকার নিউজ কিন্তু লিড নিউজ হয় নাই। কেন হলো না? তার মানে কি এই ধরনের নিউজ তো আছে, যদি সেরকম নিউজ আপনারা পাঠাতে পারেন
সেটা লিড নিউজ হবে আমার দেশে। সেই লিড নিউজের প্রতিযোগিতা আপনাদের করতে হবে, এবং আপনাদের যখন লিড নিউজের প্রতিযোগিতায় আপনারা জিতবেন আপনারাও খুশি হবেন, এবং আমি হয়তো কিছুদিন পরে আরেকটু স্টেবল হয়ে যাওয়ার পরে আমি হয়তো এক ধরনের পুরস্কারও ঘোষণা করবো পত্রিকার তরফ থেকে, যাতে করে আপনারা আরো উৎসাহিত হন লিড নিউজ করবার জন্য। যে উপজেলা জেলার প্রতিনিধিদের লিড নিউজ হলে তাকে বিশেষ করে সম্মাননা দেওয়া হবে আমার দেশের এডিটোরিয়াল কমিটির পক্ষ থেকে। আমার বক্তব্য আর আমি দীর্ঘায়িত করবো না। আপনারা অনেক দূর থেকে এসছেন, কষ্ট করে এসছেন, এবং আজকে এত মানুষ এখানে দেখে আমার খুব ভালো লাগছে যে আমার দেশ যে আবার জেগে উঠেছে। আজকে আপনাদের উপস্থিতি তার প্রমাণ যে আজকে আমরা মোটামুটি এই প্রেসে আমরা আমাদের হলরুম প্রায় ভর্তি করে আমরা এই প্রতিনিধি সম্মেলন করতে পারলাম। সর্বশেষ কথা, আজকে আপনাদের কাছ থেকে আমরা কোনো কথা শুনি নাই, এটা ইচ্ছাকৃতভাবে শুনি নাই, এটা আমার সিদ্ধান্ত। কারণটা আপনাদেরকে বলে দিই। কারণটা হলো যে আজকে প্রায় এক যুগ পরে আমাদের যাত্রা শুরু হয়েছে। যাত্রা শুরুর সময় আমি মনে করেছি যে আমরা কিভাবে এগিয়ে যাব এটা আপনাদেরকে বলার জন্যই আজকের এই প্রতিনিধি সম্মেলন। কিন্তু আগামী প্রতিনিধি সম্মেলন থেকে ইনশাআল্লাহ আমরা রেগুলার প্রতিনিধি সম্মেলন করব। আমার ইচ্ছা আছে অন্তত 6 মাসে একবার একটা প্রতিনিধি সম্মেলন আমরা রেগুলার করার ইচ্ছা আছে। সেই প্রতিনিধি সম্মেলনে কিন্তু প্রধানত আপনারা কথা বলবেন, আমরা শুনবো, কারণ আপনারা জেনে গেলেন যে কি পলিসিতে আমার দেশ চলবে। এর পরের প্রতিনিধি সম্মেলনে আপনাদের কাছ থেকে আমরা পরামর্শ শুনবো যে কি করলে আমার দেশ আরো ভালো হবে। যেহেতু সবে আমরা শুরু করলাম, আজকে আপনাদের নতুন পরামর্শ দেওয়ার জন্য আমি মনে করেছি ইট ইজ টু আর্লি, কারণ পত্রিকা সবে শুরু হয়েছে, এখন আপনারা আর কি পরামর্শ দেবেন। নেক্সট মিটিংয়ে ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে আমরা পরামর্শ শুনবো, এবং সেই পরামর্শ অনুযায়ী আমরা সকলে মিলে এই পত্রিকাকে উত্তরোত্তর এর সমৃদ্ধি করবার আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আজকে আসবার জন্যে, এবং আমরা সকলে মহান আল্লাহ তাআলার কাছে আমার দেশের সমৃদ্ধির জন্য ফরিয়াদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। প্রতিনিধি সম্মেলনে আরও বক্তব্য রাখেন আমার দেশের পরিচালক শাকিল ওয়াহেদ, নির্বাহী সম্পাদক সৈয়দ আব্দুল আহমেদ, ব্যবস্থাপনা সম্পাদক জাহেদ চৌধুরী, বার্তা সম্পাদক ইলিয়াস হোসেন, সহযোগী সম্পাদক আলফাজ আনাম, ডেপুটি চিফ রিপোর্টার বাসির জামাল ও মফস্বল ইনচার্জ আবু দারদা জোবায়ের। বাংলাদেশের স্বার্থের পক্ষে এবং ভারতীয় বিজেপির বিরুদ্ধে যিনি সোচ্চার ডক্টর মাহমুদুর রহমান উপস্থিত আছেন, আমার দেশ পাবলিকেশনসের পরিচালক জনাব শাকিল ওয়াহেদ সহ আমাদের ব্যবস্থাপনা সম্পাদক জাহেদ চৌধুরী, যুগ্ম সম্পাদক এম আবদুল্লাহ, বার্তা সম্পাদক ইলিয়াস হোসেন, ডেপুটি চিফ রিপোর্টার বাসির জামাল, আমাদের মফস্বল সম্পাদক আবু দারদা জুবায়ের, আমাদের এডিটোরিয়াল চিফ এবং সহযোগী সম্পাদক জনাব আলফাজ আনাম, মাল্টিমিডিয়ার চিফ তামান্না মিনহাজ সহ আমার দেশের বিভাগীয় প্রধানগণ এবং উপস্থিত ঢাকা বিভাগ এবং কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া থেকে আগত আমাদের প্রতিনিধি। এখানে আমাদের সহকর্মীরা বিস্তারিত তুলে ধরেছেন, আমি সেদিকে আর রিপিট করব না। এখানে আমরা অদ্ভুতভাবে সমস্ত প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত আছি। উদাহরণভাবে এখানে আমরা এটা একটা টিম ওয়ার্ক হিসেবে সবসময় ধরে নিই, এবং টিম ওয়ার্কে আমরা পারস্পরিক শ্রদ্ধা সম্মান বজায় রেখে আমরা সিদ্ধান্তগুলো গ্রহণ করি। মাহমুদ ভাই এককভাবে যে কোনো সিদ্ধান্ত আমাদের উপর চাপিয়ে দিতে পারেন, ওনার সেই আনুষ্ঠানিক ক্ষমতা, ব্যক্তিত্ব সব কিছু আছে, সবভাবেই পারেন, কিন্তু কখনোই উনি স্বীকার করেন না। উনি প্রতিদিন একাধিকবার আমাদের সাথে বৈঠক করেন, যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমাদের মতামত নেন এবং একটা সিদ্ধান্তে আমরা আসি। এই যে একটা পরিবেশ আমার দেশে আছে, এবং যে কোনো বিষয়ে ওনাকে কিছু বললে উনি এটা রেসপন্ড করেন, এবং যথার্থ আনসার যেটা সময়ের প্রেক্ষাপটে প্রমাণিত হয় যে মাহমুদ ভাইয়ের সিদ্ধান্তটি সঠিক ছিল।
আজকের সম্মেলনে আসেন নারায়ণগঞ্জের স্টাফ রিপোর্টার আবু সাইদ মাসুম, নরসিংদী জেলা প্রতিনিধি শরীফ ইকবাল রাসেল, টাঙ্গাইল জেলা প্রতিনিধি মোহাম্মদ হোসেন, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মনিরুজ্জামান খান সোহেল, মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি মোহাম্মদ মাহবুব রহমান, রাজবাড়ী জেলা প্রতিনিধি আবু মুসা বিশ্বাস, ময়মনসিংহের মোহাম্মদ আব্দুল কাইয়ুম সহ 23টি জেলা উপজেলার প্রতিনিধিরা। আমি জাহাঙ্গীর কবির লিটন, আমি ফেনীর ছাগলনাইয়া উপজেলা প্রতিনিধি। পত্রিকার 2004 সাল থেকে আমি পত্রিকায় কাজ করছি উপজেলা প্রতিনিধি হিসেবে। তো মাঝখানে ফ্যাসিস্ট সরকারের রোশানলে পরে আমাদের পত্রিকা যে বন্ধ ছিল, এরপর প্রায় এক যুগ পর আমাদের পত্রিকা আবার প্রকাশনায় এসেছে এবং এই প্রকাশনাকে স্বাগত জানিয়েছে পুরো বাংলাদেশের মানুষের মতো আমার উপজেলার মানুষও। তো আমি এখানে কাজ করতে গিয়ে আসলে এই মুহূর্তে প্রেশার তো আসলে নেই, তারপরেও মানুষের যে প্রত্যাশা, মানুষ চাচ্ছে গত 16 বছরে যে দুর্নীতিগুলো হয়েছে, যে অপশাসন হয়েছে, যে লুটতরাজ হয়েছে, যে দখলগুলো হয়েছে এবং মানুষ যে বিভিন্ন জায়গায় জুলুমের শিকার হয়েছে, এগুলো আমার দেশ প্রতিনিয়ত তুলে ধরুক। মানুষের মাঝে তো দারুণ প্রতিক্রিয়া। মানুষ অলরেডি হকারকে প্রতিনিয়ত আমাকে ফোন করছে, হকারকে ফোন করছে পত্রিকা দেওয়ার জন্য। কিন্তু আমাদের আসলে যে সম্পাদক মহোদয় বললেন পত্রিকার প্রকাশনা, আমাদের ছাপাখানা যেহেতু নিজস্ব ছাপাখানা নেই এই মুহূর্তে, তো আমাদের সার্কুলেশন আলহামদুলিল্লাহ এখন বাংলাদেশে 2য় স্থানে রয়েছে। তো ওই কারণে পত্রিকার প্রত্যাশা অনুযায়ী পত্রিকা পাঠকের হাতে এখনও পৌঁছানো সম্ভব হচ্ছে না। যেখানে বলতে গেলে অর্ধেক পাঠকও আমাদের পত্রিকা পাচ্ছে না, সেক্ষেত্রে অনেকে আমার থেকে পত্রিকা ধার নিয়ে পড়ছে, এমনও ঘটনা ঘটেছে। আমি রাজীব হোসেন রাজু, আমি লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি হিসেবে কাজ করি। আমাদের দীর্ঘ প্রতীক্ষার পর দৈনিক আমার দেশ পুনর্প্রকাশের পর থেকেই পাঠকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে এবং পাঠকদের ব্যাপক চাহিদা এখানে বৃদ্ধি পেয়েছে। আমরা যদি লক্ষ্য করি যে গত এই 40 দিনে আমাদের এখানে লক্ষ্মীপুরে আমাদের প্রতিদিনই পাঠক বৃদ্ধি পাচ্ছে এবং আমাদেরকে বিভিন্ন মারফতে হচ্ছে তাদের যোগাযোগ করছে যে তাদের নতুন করে পাঠক হওয়ার জন্য। সেক্ষেত্রে আমাদের এই গত মাসে আমাদের প্রায় 50 জনের বেশি পাঠক তৈরি হয়েছে নতুন, এবং আগামী মাসে এবং 50 জনের মতো আমাদের নতুন পাঠক চাহিদা রয়েছে। তো এই প্রতিদিনই আসলে পাঠক বাড়ছে। আর যেটা আসলে জনগণের যে আকাঙ্ক্ষা, জনগণের যে দুর্ভোগ, যে গত 16 বছরের আওয়ামী ফ্যাসিস্টের যে দুর্নীতি অনিয়ম, সেগুলো আসলে জনগণ চাচ্ছে যে আসলে আমার দেশের মাধ্যমে সেগুলো উঠে আসুক। আর আমার হচ্ছে একটি সংবাদ যেটি ডিসেম্বরের 22 তারিখে প্রকাশ হয়েছে, যেটি আসলে লক্ষ্মীপুরের গডফাদার খ্যাত মরহুম তাহের পুত্র সালাউদ্দিন টিপুকে নিয়ে আমরা যে নিউজটি করা, সেটি আসলে সারা বাংলাদেশে এবং লক্ষ্মীপুর ব্যাপক সাড়া পড়েছে এবং আমাকে বিভিন্ন জায়গা থেকে আমাকে ফোন দিয়ে সাধুবাদ জানিয়েছে এবং বলছে যে এই ধরনের নিউজ মানে ভবিষ্যতে তারা আশা করেন এবং আমার দেশের প্রতি তাদের এমনটি প্রত্যাশা। আমি SM ইউসুফ আলী, ফেনী জেলা প্রতিনিধি। আমার দেশ দীর্ঘ প্রতীক্ষার পর আসার পরে ফেনীর আপাম জনসাধারণের মধ্যে একটা বড় ধরনের সাড়া পেলেছে। ফেনীতে প্রায় 2000 কপি আমার দেশ প্রচারিত হচ্ছে, গ্রাহক আমার দেশ কিনছে। অন্য পত্রিকা যেগুলো আমরা প্রথম সারির মনে করি, ওগুলো আমার দেশের 1/3, আমার দেশের ধারে কাছেও অন্য কোনো পত্রিকা ফেনীতে নাই। এবং আমার দেশের জন্য জেলা প্রশাসক, আমাদের ডিস্ট্রিক্ট জজ এবং সিভিল সার্জন, জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক, এরা অনেকেই আমাকে ফোন করছে, অনেক ইউনু ফোন করছে, ভাই আপনার কাগজটা পাচ্ছি না। হকারকে বলার পরে ওরা দিচ্ছে না। এরপরে আমরা হকারের সাথে যোগাযোগ করছি, পত্রিকা বাড়ানোর চেষ্টা করতেছি। আর আমার নিউজের ব্যাপারে আমাদের ফেনীর মুহুরিচ্ছদ যেটা ভারতের সাথে ভারত আমাদের একটা জায়গায় যেতে দিচ্ছে না, ওরকম একটা নিউজ আমার এখানে করা হয়েছে। ওই নিউজটা নিয়ে বিজিবি থেকে শুরু করে সরকারের বড় বড় জায়গা থেকে আমাকে ফোন দিছে এবং ধন্যবাদ জানাইছে। আর দ্বিতীয় হচ্ছে নিজাম হাজারির, ফেনীর পতিত গডফাদার নিজাম হাজারির প্রায় 5000 কোটি টাকারও উপরে অবৈধ সম্পদ, বৈধটা যেটা সে প্রদর্শন করছে এটার বাইরে, ওরকম একটা নিউজ আমরা ফেনীতে 30 বছরের হাজারির শাসনের অবসান, এরকম একটা হাজারি যুগের অবসান, এরকম একটা নিউজ করছি, যেটা নিয়ে খুব সাড়া ফেলেছে এবং সবাই এটা নিয়ে সাধুবাদ জানাইছে। আমি মোহাম্মদ আব্দুল কাইয়ুম, আমি দৈনিক আমার দেশে কাজ করছি ময়মনসিংহ জেলায়। তা আমি আসলে আমার দেশে কাজ করার প্রেক্ষিতে আমি বলতে পারি যে আমি একটা বড় সুযোগ পেয়েছি।
ময়মনসিংহে যেসব মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো ঘটতো, যেসব সহিংসতার ঘটনাগুলো ঘটতো, সেগুলো আসলে কোনো পত্রিকায় ওইভাবে আসতো না, যে কারণে আমরা জানতে পারতাম না বা জাতীয়ভাবে সেগুলো প্রচার হতো না। কিন্তু আমি যখন আমার দেশে কাজ করার সুযোগ পেলাম, তখন দেখতে পেলাম কি আমি স্থানীয়ভাবে যেসব ঘটনা ঘটছে, মানবাধিকার লঙ্ঘনের ঘটনা এবং সহিংসতার ঘটনা, সবগুলো বিষয় কিন্তু আমি তুলে আনতে পারছি। এবং সেটা দীর্ঘদিন অনুসন্ধানের ফলে পাঠক মহলে ব্যাপক জনপ্রিয়তা এবং ব্যাপক পত্রিকার, আমার দেশ পত্রিকার এমন চাহিদা হয়েছে যে পত্রিকা স্টলে গিয়ে পাওয়া যায় না, এরকম অবস্থা হচ্ছে। এমনকি আমাদের সম্পাদক মহোদয় যখন কিছুদিন আগে ময়মনসিংহে গিয়েছিলেন, তাকে আমার দেশের পাঠকরা বলছে যে আজকেও তো আমরা পত্রিকা পাই নাই, আমাদের পত্রিকার সার্কুলেশন আরও বাড়ানো হোক, এই অবস্থা। তা আমরা যখন নিউজ করেছি, প্রত্যেকটা নিউজের পেছনে বিশাল প্রভাব পড়েছে। যেমন কিছুদিন আগে যখন মুস্তফাকে গুম করার বিষয়ে একটা নিউজ করা হলো, যে 56 দিন বিবস্ত্র রেখে নির্যাতন করে র্যাব, এই একটা নিউজ করা হলো, তখন র্যাবের সিইও আমাকে সরাসরি ফোন দিয়ে বললো যে আমরা বিষয়টা দেখছি, যদি আসলে তার বিরুদ্ধে এরকম কোনো ঘটনা ঘটে থাকে আমরা তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার ব্যবস্থা নিব এবং তাকে পুনর্বাসনের ব্যবস্থা করব। এটা র্যাবের সিইওর তরফ থেকে বলা হচ্ছে। এমনকি আমরা আওয়ামী লীগের সাবেক যে এমপির অপকর্ম নিয়ে যেসব ফিরিস্তি তুলে ধরেছি, কিভাবে সে ছাত্র জনতার উপর গুলি করেছিল এবং কিভাবে একজন স্টুডেন্ট যার নাম সাগর, তাকে হত্যা করেছিল গুলি করে, সেগুলো ফ্যাক্ট ফাইন্ডিং করে আমরা একটা বিশদ রিপোর্ট করেছি, যেটা আমরা পুলিশ যেভাবে ভেরিফিকেশন করে, যেমন সে কোথায় কখন কল করেছে, সেগুলো বিস্তারিত বিবরণ সহ কখন কিভাবে কার সাথে যোগাযোগ করে এই টিমগুলো প্রস্তুত করা হয়েছিল, সে সন্ত্রাসী বাহিনী গঠন করেছিল, সেগুলো আমরা তুলে ধরেছি। আমরা আশা করি আমার দেশ আমাদের পাশে থাকবে এবং আমরাও জনগণের কথাগুলো জাতির সামনে তুলে ধরতে পারবো। সেই জন্য সবার সহযোগিতা একান্তভাবে কাম্য। গত মাসের 25 তারিখে চট্টগ্রামে আমার দেশের প্রথম প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। এরপর সিলেট, খুলনা ও রাজশাহীতে প্রতিনিধি সম্মেলন করার পরিকল্পনা রয়েছে। আমি অ্যাডভোকেট ইউসুফ আলী, জামালপুর জেলা প্রতিনিধি। 22 তারিখ থেকে পত্রিকা প্রকাশিত হওয়ার পরেই সারা দেশের ন্যায় জামালপুরেও আমার দেশ বেশ সাড়া পড়েছে পাঠকদের মাঝে এবং সরকারি কর্মকর্তা সহ রাজনৈতিক বিভিন্ন নেতৃত্বের কাছে। আমরা লক্ষ্য করেছি যে আমার দেশের প্রতিটি নিউজ জনমনে তো বটেই, পাশাপাশি সরকারের যারা পদস্থ কর্মকর্তা, সংশ্লিষ্ট যারা কর্মকর্তা, তারা সেই নিউজগুলো দেখেন এবং সেই নিউজগুলো দেখে নিউজের প্রতিক্রিয়া এবং সেখানে কি করা উচিত সেই ব্যবস্থাগুলো নিচ্ছেন। এবং আমরা আরও লক্ষ্য করছি যে সাধারণ মানুষ যারা পাঠক, রাজনৈতিক সচেতন মানুষ, তারা দৈনিক আমার দেশ রেগুলার দেখার চেষ্টা করছেন এবং যা প্রয়োজন তার চেয়ে এখন পর্যন্ত জামালপুরে আমার দেশ সরবরাহ অনেক ঘাটতি রয়েছে। আমাদেরকে যারা এজেন্ট তারাও বলছে যে আমাদের আরও পত্রিকা বেশি দিতে হবে, আরও বেশি পত্রিকা দিতে পারলেই জনগণ বেশি করে এই পত্রিকাটা পড়তে পারবে। আমরা আমার দেশ কর্তৃপক্ষের কাছে বেশি বেশি আমার দেশ প্রতিটি জেলায়, প্রতিটি উপজেলায় সরবরাহ চাই। এখন পর্যন্ত যে নিউজগুলো করেছি, বিশেষ করে যমুনা সার কারখানায় 1 বছর যাবৎ উৎপাদন বন্ধ, ক্ষতি প্রায় 1000 কোটি টাকার মতো। এই নিউজটি হওয়ার পর যমুনা সার কারখানার তরফ থেকে জানানো হয়েছে যে ওনারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে সিদ্ধান্ত নিয়েছেন যে ফেব্রুয়ারি মাস নাগাদ যমুনা সার কারখানা চালু হবে। আমি নজরুল হুদা শাহিন, আমি দৈনিক আমার দেশের স্টাফ রিপোর্টার, সাভার, আশুলিয়া। তো আমি, আপনারা জানেন, যদি উপজেলা হিসাবে বলি, আমরা সাভার হলো ঢাকার উত্তর প্রবেশদ্বার। এখানে জুলাই যে অভ্যুত্থানে 36 জুলাই আমাদের সাভারের সবচেয়ে বেশি ম্যাসাকার হয়েছে এবং বেশি শহীদ হয়েছে। প্রায় 60 জনের মতো এই পর্যন্ত আমরা পেয়েছি, 50-এর অধিক আপনার জুলাই আন্দোলনে যে শহীদ হয়েছেন সেই সংখ্যাটা। তো আমি ইতিমধ্যে জুলাই আগস্টে যে ইয়ামিন হত্যাকাণ্ড নিয়ে এবং একাধিক রিপোর্ট করেছি জুলাই অভ্যুত্থান নিয়ে। এই রিপোর্টগুলি খুব সাড়া পেয়েছে যে পত্রিকার হকাররা বা এজেন্টরা পত্রিকা দিয়ে সারতে পারতেছে না, প্রতিদিন পত্রিকার সংখ্যা আমাকে বাড়াতে হচ্ছে এবং দিন দিন আরও ডিমান্ড রয়েছে। একটা নিউজ ছাপা হওয়ার পরে দেখি আমরা মানে অনেক ফোন পাই এবং অনেকেই ধন্যবাদ জানাই এবং আরও অনেক দাবি আছে যে আরও রিপোর্ট যেন আমরা করি। আর ইতিমধ্যে আমরা বেশ সাড়া পেয়েছি বিভিন্ন দিক থেকে, যে বিজ্ঞাপনও ইনশাল্লাহ আমার মনে হচ্ছে, যদি আমরা এই হিসাব করি, আমি সর্বাধিক বিজ্ঞাপন দিয়েছি বলে আমি মনে করি, ফুল পেজ বিজ্ঞাপনও দিয়েছি। আর আয়োজনের কথা একটু বলি, আমাদের সবসময় ভালো আয়োজন করে। বিগত দিনেও যখন 13-14 সাল যখন বন্ধ হয়, তার আগেও ফ্যামিলি ওয়ার্ল্ডে বেশ করেছি, সুন্দরবন হোটেলে আমরা করেছি এই প্রতিনিধি সম্মেলন। আজকে এখানেও একাধিকবার হয়েছে, তো খুব ভালো লাগিয়েছে। থ্যাংক ইউ। প্রতিনিধি নেত্রকোনা
নেত্রকোনা একটি প্রান্ত ঘেঁষা একটি জেলা, মহুয়ামুলুয়ার বিজড়িত কাহিনী। নেত্রকোনা আমার দেশ একটি বিশাল একটি সাড়া জেগেছে দেশের মানুষের জন্যে, দেশের জন্যে, এবং মানে যে আমার দেশ কাজ করে যাচ্ছে এবং ইতিমধ্যে একটি ব্যাপক সাড়া জাগিয়েছে। এবং নেত্রকোনা জেলায় প্রায় 300 গ্রাহক হয়েছে এবং ইতিমধ্যে সারা জেলায় 10টা উপজেলায় এই আমার দেশ একটি সাড়া জাগিয়েছে। ইতিমধ্যে আমরা যে সমস্ত নিউজ, মানুষ নির্যাতিত, বঞ্চিত, থানায় মামলা নেয় না, এগুলি এখন ছুটে আসছে আমার দেশের প্রতিনিধির কাছে। এবং ইতিমধ্যে যে কটা নিউজ করেছি, প্রশাসন এবং মানে থানায় মামলা নিয়েছে এবং ইতিমধ্যে প্রশাসনও সেই নিউজগুলি তারা মূল্যায়ন করছে এবং অ্যাকশানে যাচ্ছে। আমি কিশোরগঞ্জ প্রতিনিধি মনিরুজ্জামান খান চৌধুরী সুহেল। আমাদের এখানে 13টি উপজেলা রয়েছে, সবগুলো উপজেলাতেই আমাদের সার্কুলেশন ভালো এবং এজেন্টরা চাচ্ছে আরও পত্রিকা বাড়ানোর জন্য। এছাড়া আমাদের যে পাঠকরা প্রতিদিনই ফোন দিচ্ছেন যে আমরা অন্য পত্রিকা বাদ দিয়ে আমাদের এই পত্রিকাটা, আমার দেশটা আমাকে দেন, আমরা পড়তে চাই। আমরা আসলে পত্রিকাটার সার্কুলেশন বাড়াইতে পারলে আরও ভালো হয়। যদি যেই চাহিদা আছে সেই চাহিদা মতো যাতে আমরা জেলায় পাই, সেটা আমরা তাহলে আমাদের জন্য, আমার দেশের জন্য খুবই ভালো হয়। আর আমাদের এলাকায় যে একটি স্পেশাল নিউজ হয়েছে, সেই স্পেশাল নিউজটা হচ্ছে যে জিয়াউর রহমান সাহেবের একটি চিঠি, যেটি 46 বছর যাবৎ একজন সাধারণ একজন মানুষ সেটি সংগ্রহিত করে রেখেছেন, যেটি আমাদের ইউটিউব চ্যানেল এবং আমার দেশে মিডিয়াতেও ছাপা হয়েছে। এতে করে আমাদের এই পত্রিকাটির সুনাম বৃদ্ধি পেয়েছে এবং আমি আশা করি আগামীতেও আরও এই সুনাম বৃদ্ধি পাবে এবং আমরা যেন সফলতার সাথে চলতে পারি, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সম্মেলনে যোগ দিতে আসা প্রতিনিধিরা বলেন, সব জেলাতেই আমার দেশের প্রচুর চাহিদা রয়েছে, তবে চাহিদার তুলনায় সরবরাহ অর্ধেক, ফলে বহু মানুষ পত্রিকা পাচ্ছেন না। পত্রিকায় প্রকাশিত সংবাদ সাধারণ মানুষ তো বটে, প্রশাসনেও ব্যাপক সাড়া ফেলেছে বলে জানান তারা। বহু ক্ষেত্রে প্রকাশিত সংবাদের প্রেক্ষাপটে ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। এম হাসান, কুমিল্লা জেলা প্রতিনিধি। সার্কুলেশন কুমিল্লাতে আসলে প্রচুর চাহিদা আমার দেশের। আর একটা বিষয় হচ্ছে, যে জিনিসটা জানতে চাইছেন আপনি, যে প্রতিক্রিয়া, আমার 3টা নিউজে আমি সার্কিট হাউস কুমিল্লাতে একটা ফলক ছিল, শেখ হাসিনা নামের ফলক, নিউজ করার পর দিনই কিন্তু এটা সরিয়ে ফেলেছে জেলা প্রশাসন। গতকালকের যে সবচেয়ে যেটা আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে যুবদলের নেতা যে মার্ডার হয়েছে, এটা নিউজ করার পরে কিন্তু আজকে কিন্তু সেনা সদর দপ্তর থেকে বিজ্ঞপ্তি দিয়ে ওদেরকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। সেক্টরের জায়গায় আপনার সদর যে আর্মি ক্যাম্প আছে, ওদেরকে সবাইকে সরিয়ে দিয়েছে। আর একটা বিষয় হচ্ছে, অস্ত্র উদ্ধারে কুমিল্লায় তেমন ভূমিকা ছিল না, কিন্তু আমার দেশে নিউজ হওয়ার পরে কিন্তু এই 1 সপ্তাহের মধ্যে কিন্তু 6টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী। আমার নাম মোহাম্মদ হোসেন, আমি টাঙ্গাইল জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছি। তো আমার এখানে যে সার্কুলেশন যা আছে, কিন্তু আসলে সত্য কথা বলতে আমরা কিন্তু চাহিদা পূরণ করতে পারতেছি না। আমার মনে হয় চাহিদা আরও বাড়বে, মানে এখন যা যাচ্ছে তার দ্বিগুণ আপনার সার্কুলেশন আমাদের এখানে হবে। আর আমরা যদি এই কথা বলি যে মানে আমার দেশ প্রকাশনার পর টাঙ্গাইলের যে নিউজগুলো, আমরা নিউজগুলো যথারীতি ডেলি ইভেন্টের সাথে সাথে স্পেশাল ইভেন্টগুলো আমরা দেওয়ার চেষ্টা করছি। তো আশা রাখি যে আমাদের নিউজগুলো অবশ্যই কর্তৃপক্ষ দেখছে এবং ব্যবস্থাও নিবে। এবং সবচেয়ে বড় কথা হলো যে আরও এমন কিছু নিউজ আছে যে আমরা হয়তো তৈরি করছি, হয়তো আমরা নেক্সটে আমরা প্রকাশনা করব। আসসালামু আলাইকুম, আমি ইব্রাহিম হোসেন, ফরিদপুর জেলা প্রতিনিধি। আমি পত্রিকা পুনঃপ্রকাশের শুরুর দিন থেকেই কাজ করছি, পূর্বে কিছুদিন কাজ করেছি। তো আমার কাছে সবচেয়ে যে বিষয়টা আলোড়িত করেছে আমার নিজেকে, সেটা হচ্ছে পত্রিকা প্রকাশের প্রথম দিনেই যে হেডলাইনটা ছিল, আমি ওটাকে বিস্ফোরক হেডলাইন বলেছি, দিল্লিকে ঢাকা অ্যাটাক করতে বলেছিল হাসিনা। এই শিরোনামের পরপরই আমার জেলায় পত্রিকায় ব্যাপক একটা সাড়া পড়ে যায় এবং ওখান থেকেই পত্রিকাটা একেবারে বিলি করে দিয়ে এবং অনেক গ্রাহককে আমরা দিতে পারিনি। পরবর্তীতে এই গ্রাহকের সংখ্যা দিন দিন বেড়েছে, এখন 600-র মতো পত্রিকা যাচ্ছে। তবে আনন্দের বিষয় হচ্ছে যে ওখান থেকেই শেষ হয়ে যায়। বিভিন্ন অফিসাররা বিভিন্ন সময় ফোন করেন, আমার কাছে পত্রিকা চান, অনেক দপ্তরের প্রধানগণ, অনেক সময় দিতে পারি না। আর আমি যেগুলো নিউজ করেছি, এর মধ্যে আমাদের সাবেক মন্ত্রী শেখ হাসিনার বিয়ের একটা নিউজ আমি পাঠিয়েছি। ওই নিউজটাও খুব আলোড়ন সৃষ্টি করেছে এলাকায়। এবং একই সাথে ট্রেন দুর্ঘটনায় একই দিনে 6 জন নিহত হয়েছিল, ওই নিউজটার পরিপ্রেক্ষিতে সম্পাদকীয় হয়েছে আমাদের পত্রিকাতে। তারপরে আমার ওখানে আমার যে পত্রিকার যে বিষয়টা, সেটা হচ্ছে যে সাধারণ মানুষ অফিসারদের চেয়ে, অনেক গণ্যমান্য ব্যক্তি চেয়ে সাধারণ মানুষের মধ্যে পত্রিকার চাহিদাটা
অনেক বেশি দেখতে পাচ্ছি আমি। 24শে জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা ভারতে পালিয়ে গেলে এক যুগ পর 2024 সালের 22 ডিসেম্বর আমার দেশ পত্রিকা পুনঃপ্রকাশের মাধ্যমে বাংলাদেশের সংবাদপত্রের ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা হয়। তামান্না মিনহাজ, আমার দেশ।